হাতিয়ায় এনসিপির পথসভায় হামলায় হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন আহত। অভিযোগের টের স্থানীয় বিএনপির দিকে। প্রতিবাদে রাতেই রাজধানীতে বিক্ষোভ মিছিল। হাজার হাজার মানুষ থেকে থানায় এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয়। যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। যেই হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান বিএনপি নেতাদের। স্বাধীনতার আকাঙ্ক্ষা গুড়িয়ে দিতে ২৫ মার্চের কালো রাতে বর্বর হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। খানাখন্দে ভরা ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ৫১ কিলোমিটার এলাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তে চলছে সংস্কার কাজ। এলডব্লিউজি সনদের অভাবে বড় হচ্ছে না চামড়া শিল্পের রপ্তানি বাজার। পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিতের তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও একটি রক্তক্ষয়ী দিন। আল জাজিরার সাংবাদিক সহ ৬৫ জনের মৃত্যু। পশ্চিম তীর থেকে অস্কার জয়ী পরিচালক হামদান বাল্লাল আটক। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। নোয়াখালীর হাতিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এতে মাসুদ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে রাতে রাজধানী বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা এই হামলায় জড়িত। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা বাজারে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসুদ। এ সময় সেখানে হঠাৎই হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছেন হান্নান মাসুদ। বলেন নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজারে গণসংযোগ করছিলেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ইফতার শেষ করে আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম তখন হাজার হাজার মানুষ থেকে থানায় এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয়। আমি নিজে আহত হই। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। হাতিয়াকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের লড়াই চলবে। অন্যদিকে হাতিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক দাবি করেছেন আওয়ামী লীগের পদধারী পলাতক সন্ত্রাসীদের নিয়ে মিছিল করছিলেন হান্নান। তা দেখেই মিছিলে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে রাতেই মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় দেন কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি। যে ফেসিবাদ নতুন করে গজাচ্ছে সেই ফেসিবাদ আমাদের উপর ন্যাক্কারজনকভাবে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। বিএনপি সেই ২৪শে জুলাইয়ের ছাত্র নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফেসিবাদের দিকে হাঁটা শুরু করেছে। হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। দোষীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা রুখতেই এই হামলা। যেই হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। এনসিপি নেতৃবৃন্দ বলেন, হান্নান মাসুদ জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা, সেটাই তার উপর হামলার কারণ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধ থেকে জনগণকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন। বলেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে। এ সময় বিএনপি নেতারা বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই, বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রয়েছে। সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আজকের এই আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরো লড়ব। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষিত করতেই সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। সচিবালয়ের ভিতরে যারা আমাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। ইফতার আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা। আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। বিএনপি ক্ষমতা এলে ৩১ দফার আলোকে গণমাধ্যম কমিশন করার কথা জানান বিএনপি নেতারা। এই সকল বিষয়ের কারণে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি শুধু একটি দল নয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা, এমন দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ দেশের তরুণদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান নাহিদ। রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার, যাতে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। আয়োজনের প্রধান অতিথি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান। এ সময় তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। When citizens lose faith in their political system, they do not remain silent forever. They rise, they fight, and they dream. And that is why we are here. The National Citizen Party was born out of necessity, the necessity of a new political settlement that can deliver the justice, reform, and constitutional transformation demanded by our people. ইফতার অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেন তিনি। গত 15 বছরের যে গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ড, এত কিছুর পরে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে
এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন নাহিদ ইসলাম। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ৭১-এর মার্চের ঘটনাক্রমে মুক্তিকামী জনতা নিশ্চিত হয়েছিল সশস্ত্র যুদ্ধ করেই স্বাধীন করতে হবে দেশ। এজন্য যুদ্ধ প্রস্তুতিও শুরু করেছিলেন ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকেই গ্রামে ফিরে গিয়ে সেখানে প্রস্তুতি শুরু করেন। ঢাকার তরুণরাও অস্ত্র সংগ্রহ করে প্রস্তুতি নেন। এরই মধ্যে ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞ। প্রতিরোধ শুরু করে মুক্তিকামী জনতা। দুই বীর মুক্তিযোদ্ধার বয়ানে ৭১-এর উত্তাল মার্চের কথা জানাচ্ছেন শাকিল হাসান। ১৯৭১-এর ১ মার্চ গণপরিষদ অধিবেশন স্থগিতে ক্ষুব্ধ হয়ে ওঠে মুক্তিকামী জনতা। প্রতিবাদে চলে হরতাল, অবরোধ আর মিছিল। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেন বঙ্গবন্ধু। ছাত্রনেতাদের কাছে বার্তা পরিষ্কার হয়ে ওঠে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। শাহজাহান সিরাজ ৭ই মার্চ আসলেন। ৭ই মার্চে আইসা আমারে বললেন, ফজলুর রহমান, ঢাকাতে কোনো কাজ নাই, আগামীকাল কিশোরগঞ্জ চলে যাও, সেখানে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করো, মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করো। ১১ তারিখে বাড়িতে গেলাম, থানার ওসিরে গিয়ে বললাম, আপনার আর কোনো কাজ নাই, অস্ত্রগুলা দিয়ে দেন। ২৭টা রাইফেল নিলাম, কিছু গাদা বন্দুক ছিল সেইগুলা নিলাম, সিভিল গান আনলাম। ৩০০ থেকে ৩৫০ ছাত্র যুবক আমরা ইটনার মীরাকান্দির মাঠ বলে, যেটা ফুটবল খেলার মাঠ ছিল, সেই মাঠে ট্রেনিং দেওয়া শুরু করলাম ২৬শে মার্চ পর্যন্ত। ঢাকার তরুণরাও নানা জায়গা থেকে সংগ্রহ করেছিলেন অস্ত্র। তেমনই এক গেরিলা যোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ইত্তেফাক পত্রিকার পাশে বাস করতেন পরিবার নিয়ে। প্রত্যক্ষ করেছেন ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ। ইত্তেফাক অফিসের ভিতরে উকি মেরে আমরা দেখলাম ২০-২৫টা লাশ পড়ে আছে। তো সেই সাইকেল দিয়ে আমি গেলাম সদরঘাটের দিকে। পথে যেতে যেতে একটা গেটের সামনে একটা বাচ্চাকে দেখলাম, গেটের তল দিয়ে ওর মাথাটা ঢুকিয়েছে। ও বোধহয় ক্রস করতে পারেনি, ওখানে পড়ে আছে এক সাগর রক্তের উপরে, তার নিজের রক্তের উপরে বাচ্চাটা ওইভাবেই গেটটা ধরে মরে পড়ে আছে। তো তারপরে গেলাম সদরঘাটে, গিয়ে দেখলাম লাশ ভাসছে নদীতে, সব জায়গায় খালি লাশ আর লাশ। কিশোরগঞ্জ আর ঢাকায় থাকা এই দুই যোদ্ধা কিভাবে পেলেন মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক নির্দেশনা? ভোর ৫টার সময় এই কাগজটা আসছে, অপারেটর সাহেব একটা কাগজ আমার কাছে দিল। এই কাগজে লেখা, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যুদ্ধ শুরু করুন, আপনাদেরই শেখ মুজিবুর রহমান। এই কাগজটা আমি হাতে পাইলাম। এই কাগজটা হাতে পায়ে ইটনার মীরাকান্দির মাঠে এসে হাজার হাজার মানুষের সামনে দেখাইলাম, এই যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। সেই ঘোষণা হলো ২৬শে মার্চ গেল। ২৭শে মার্চ বুলবুল আমাকে বলল, ফজলু এই শুনো শুনো, একজন আর্মি অফিসার কি কয়। ধরল, ধরার সঙ্গে সঙ্গে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আবার শুনলাম কি কয়, আবার বললো, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কিছুক্ষণ পরে আবার, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যুদ্ধে যাওয়ার একটা সময় পেলাম, একটা জায়গা পেলাম, একটা আওয়াজ পেলাম, একটা ঠিকানা পেলাম। এটার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিলাম। আমরা ঘর থেকে বের হয়ে গেলাম, শুরু হলো মুক্তিযুদ্ধ। হাজারো বীর যোদ্ধার ৯ মাসের লড়াইয়ে ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় বাংলাদেশ। প্রিয় জন্মভূমির মুক্ত আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সেদিন জাতীয় স্মৃতিসৌধে দল নামে লাখো মানুষের ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। বরাবরের মতো এবারও মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় গোটা দেশ। পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে এখন প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের ২ সপ্তাহের পরিশ্রমে নতুন রূপ পেয়েছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে ছেয়ে গেছে সবুজ চত্বর।
আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এখানে ৩৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের পুলিশের আমিন বাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরো রাস্তাটাকে আমরা ১২টা সেক্টরে ভাগ করেছি। 12টা সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডেভেলপমেন্ট থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এবারও হলো যে আপনারা শ্রদ্ধা জানাতে পারবো সকলে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক ও ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতিসৌধের ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। হার্ট অ্যাটাক করা তামিম ইকবালের অবস্থা স্থিতিশীল, ফিরেছে জ্ঞান, কথা বলছেন স্ত্রীর সাথে। তবে আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে তামিমকে, নিশ্চিত করেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। ক্যাপ্টেন অফ শাহিনপুকুর রায়ান রাফসান এবং মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। সকাল ৯টা বিকেএসপিতে টস করেন হাস্যোজ্জ্বল তামিম ইকবাল, কিন্তু ড্রেসিং রুমে ফিরেই কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তামিম। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে নেওয়া হয়। এবার কিছুটা সুস্থ বোধ করায় ঢাকায় উন্নত চিকিৎসায় নেবার উদ্দেশ্যে ডাকা হয় হেলিকপ্টার। তামিম অ্যাম্বুলেন্সে যখন বিকেএসপির গেটে ঢুকছেন তখন আবারও অবনতি হয় তার শারীরিক অবস্থার। হেলিকপ্টারের কাছে যখন পৌঁছেছেন তামিম তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি, মুখ দিয়ে বের হচ্ছিল লালা, এমনকি পালস পাচ্ছিলেন না চিকিৎসকরা। তামিম ইকবালের অবস্থা তখন খুবই খারাপ। সে সময় সেখানে উপস্থিত ম্যাচ রেফারি দেবব্রত পাল দিয়েছেন ঘটনার ভয়াবহ বর্ণনা। যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম তখন তামিম ইকবালের অবস্থা মানে অকল্পনীয়, তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই, ওর পালস নাই, ডাক্তার বলতেছে সব কিছু মানে দেখার পরে জিনিসটা ওইদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে, হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে। এর পরের ঘটনাটা এতক্ষণে হয়তো জেনে গেছেন অনেকেই। হসপিটালে এসে দ্রুতই সব ধরনের ব্যবস্থা নেয় চিকিৎসকরা। আবারও কেপিজে হসপিটালে নেওয়া হয় তাকে। ব্লক ধরা পড়ে তামিমের হাটে পরানো হয় রিং। তামিম ইকবালের অসুস্থতার খবর তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে, সারা পৃথিবীতে। সবারই তখন সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তামিম যেন সুস্থ হয়ে ফিরে আসেন আবার আমাদের মাঝে। ঢাকা থেকে হাসপাতালে ছুটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক মাহবুব আনাম, আকরাম খান থেকে শুরু করে আরও অনেকে। মাঠ থেকে তামিমকে দেখতে আসেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ সহ তার সতীর্থরা। স্বভাবতই তামিমের পরিবারের সদস্যরা এসেছিলেন সবার আগে। দুপুর গড়ানোর পর আসে স্বস্তির খবর, উন্নতি হয় তামিমের শারীরিক অবস্থার, জ্ঞান ফিরে পান তিনি। কথা বলেন স্ত্রীর সাথে। সংশ্লিষ্টরা জানান স্থিতিশীল এখন তামিমের শারীরিক অবস্থা। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। কর্তৃপক্ষ 24 ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম। কনশাসনেস রিগেইন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরও বেটারমেন্টের জন্য। কেপিজে হসপিটালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তামিম ইকবাল হার্ট অ্যাটাকের প্রাথমিক ধাক্কাটা সেরে উঠেছেন। তামিম ইকবাল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই। কিন্তু এমন বড় একটা হার্ট অ্যাটাকের পর তামিমকে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন মাঠের খেলায়? নিশ্চিতভাবেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের ভক্তদের মনে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, গাজীপুর। সকাল থেকে শুরু হয়েছে ট্রেনে আগামী যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা ও সার্বিক পরিস্থিতি জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সকাল থেকে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রার সার্বিক চিত্র কেমন দেখছেন? কি অবস্থা, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা একটু জানতে চাই। না, সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছে। আসলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। একটু আগে একটি লোকাল ট্রেন ছেড়ে গেল, সেটি হচ্ছে মহুয়া এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। এই ঠিক 2 মিনিট আগে
এই 1 নম্বর প্ল্যাটফর্মটি ছেড়ে গিয়েছে। তবে একটি হিসেব যদি বলি যে সকাল 8টা পর্যন্ত 9টির মতো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং প্রত্যেকটি ট্রেনই আসলে একদম সঠিক সময়ে বলা যায়, কোনোটা হয়তো 2 মিনিট 3 মিনিট এরকম সময় হয়তো দেরি করেছে এবং ট্রেনগুলো ঢুকছে, যেগুলো ট্রেন ঢুকছে সেগুলো আবার পরের যাত্রার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে। তার ফলে মনিটরে যে সময়টি দেখানো হচ্ছে সেই সময়ের মোটামুটি আশপাশে, অর্থাৎ 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট এরকম সময় নিয়েই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীরা যারা ঈদে ঘরে ফিরছেন তারা কিন্তু এই যে প্ল্যাটফর্মে ভিড় করছেন একটু আগে ভাগেই, যেহেতু ঈদযাত্রার ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয় আমরা সবসময় দেখে থাকি, সেই জন্য কিন্তু তারা একদম সময় হাতে নিয়ে সবাই আসলে এই প্ল্যাটফর্মে প্রবেশ করেন, যার ফলে ট্রেন যখনই কিনা এই প্ল্যাটফর্মের লাইনে প্রবেশ করে তখনই সাথে সাথে নিজের যেই সিটটি রয়েছে সেই সিটে তারা বসে পড়ার চেষ্টা করেন। কেননা যারা কিনা ভেতরে দাঁড়িয়ে যান তাদের জন্য কিন্তু ট্রেনে সবসময় দেখা যায় যে প্রচুর পরিমাণ ভিড় লক্ষ্য করা যায়। তবে এইবার যেটি হয়েছে যে নিরাপত্তার যে বিষয়গুলো আজকে সকাল থেকে চোখে পড়েছে, যে প্রায় 3টি ধাপে সেই নিরাপত্তার পরীক্ষা করা সেই জায়গাটি রয়েছে, টিকিট চেক করার যে জায়গাটি, অর্থাৎ টিকিট ছাড়া যেন কোনো যাত্রী প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করছে রেলওয়ে এবং তার জন্য কিন্তু একেবারে শুরু থেকে এই প্ল্যাটফর্মে প্রবেশ করা পর্যন্ত মোট 3টি ধাপে সেই পরীক্ষাটি করা হচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থা, ট্রেন ছেড়ে যাওয়া, সব মিলিয়ে পরিবেশ এখন পর্যন্ত খুব ইতিবাচক। সোহার, তাজনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেটের ডিরেক্টর মনির হোসেনের অফিসে ঢুকে পরপর 2 রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা 7টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান 3 দিন আগে তার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। পরবর্তীতে ফোন না ধরায় সন্ত্রাসী ইমনের লোক পরিচয় তারা এই ঘটনা ঘটায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করেননি ভুক্তভোগী। তবে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। 3 দিন আগে 15 দিন আগে একটা ফোন এসে বলতেছে যে ঈদের জন্য টাকা দিতে, মানে করতে হবে, ঈদ সালামি 50 লক্ষ টাকা এতটুকু। তো আমি আর পরবর্তী তার ফোন ধরি নাই, পরবর্তী ফোন দিই তার ফোন ধরি নাই, আজকে এসে গুলি করে চলে গেল 2 রাউন্ড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রংপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে শফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। গত বছর 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন পথচারী আবু সাইদ। এ ঘটনায় 2024 সালের 7 নভেম্বর আবু সাইদ বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলা 30 নম্বর আসামি শফিউর রহমান। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। হামলা ছাড়াও অর্থের যোগানদাতা হিসেবেও তার নাম তদন্তে উঠে এসেছে। সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মারামারি ঘটনার এফআইআর ভুক্ত আসামি সুমন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামির পরিচিত জন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করা হয়। এদিকে পুলিশ জানিয়েছে, তাদের কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে চলছে মেরামত ও সংস্কার। তবে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের একটি বড় অংশই যাত্রী চালকের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2 মহাসড়কের 4 লেন প্রকল্পের প্রায় 51 কিলোমিটার খানাখন্দে ভরপুর। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের একই দশা। ধুলার কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। নাকমুখ বন্ধ না রেখে এই পথে চলার কোনো উপায় নেই, অথচ দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়ক এটি। ঢাকা সিলেট মহাসড়কের এই দুরবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে খাটিহাতা বিশ্বরোড মোড় পর্যন্ত 11.5 কিলোমিটার এই অংশ চলছে 4 লেনের কাজ। ধুলাবালুর সাথে খানাখন্দে ভরা রাস্তায় চলাচলকারীদের ভোগান্তির শেষ নেই। একই চিত্র সরাইল বিশ্বরোড থেকে 7 বর্গ পর্যন্ত ঢাকা সিলেট 6 লেনের প্রকল্পেও। কেউ যদি নতুন কাপড় পরে আসে, সে দেখবো যে তার নতুন কাপড়ের মধ্যে একটা নতুন আরেকটা সাদা কালার একটা আবরণ সৃষ্টি হইব। যে হারে ধুলাবালি ঘন্টা 2-3 ঘন্টা জাম থাকে, প্রতিদিনই জানতে হয়, নিত্যদিনের জানতে হয়, গাড়ি উল্টে পরে
এবং একটু ধুলাবালু আপনি দেখেন কি পরিবেশ। একে তো ধুলাবালি আরেক তো হলো ঠেক না, মানে প্রচুর পরিমাণ ভাঙ্গা। কুমিল্লা সিলেট মহাসড়কেও কোনো ব্যতিক্রম নেই। 4 লেন সড়কের নির্মাণ কাজ চলছে খাটিহাতা বিশ্ব রোড থেকে ধরখার পর্যন্ত। বেহাল রাস্তাটি পাড়ি দিতে কখনো কখনো 2-3 ঘন্টা ব্যয় হচ্ছে যাত্রী চালকের। আমাদের গাড়ি ধরে রাউন্ড জানা, গাড়ি দেখেছে আমাদের বড় বড় গাতা, তো গাড়ি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, খুব কষ্ট হয়ে যায় গাড়ি চালাইতে। ধুলাবালিতে বইরা অবস্থা খারাপ, নিজের কাছে খারাপ লাগে একজনের সাথে সামনে দিয়ে যাবো এই ড্রেস করে। এটা তো মনে সাদা বরফ করে দেবো এখন গিয়ে মনে করেন আবার যারা জোড়া দিয়ে বসে করে বোঝাইতে দিব। অন্য কোনো রাস্তা তো নাই, ওই দিকে গেছে রে তোমার কাছে সবসময় যাওয়া আসা হয়। রাস্তার নাজুক পরিস্থিতি সম্পর্কে জানা আছে প্রকল্প ব্যবস্থাপকের। ঈদের আগে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানালেন তিনি। সড়ক ও জনপথ কর্মকর্তাদের দাবি, নিয়মিতই চলছে খানাখন্দের মেরামত কাজ। এই নাজুক অবস্থার মধ্যে আমাদের আশুগঞ্জ এবং সরাইল গোলচত্বর, যেটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ, সেগুলো আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা ট্রাফিক ম্যানেজমেন্টে থাকবে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা রিপেয়ার করে দিয়েছি। যদি কোথাও শুনি যে যান চলাচল ব্যাহত হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো আমাদের যে লোকবল আছে প্লাস ট্রাক এবং ইট এবং ব্যাট সেগুলো আছে, এগুলো দিয়ে আমরা সেগুলো তাৎক্ষণিক মেরামত করে দিব। প্রতিদিন ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 30 থেকে 35 হাজার যানবাহন চলাচল করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দোরগোড়ায় ঈদ, তাই জমজমাট বাজার। অনেকেরই পছন্দের পোশাক কেনা শেষ, চলছে জামার সাথে মিলিয়ে জুতা, গয়না সহ অন্যান্য অনুষঙ্গের কেনাবেচা। আবার অনেকেই বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে সারছেন ঈদ বাজার। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের বাকি মাত্র কটা দিন, বিপণী বিতানগুলো যেন জনসমুদ্র। সব বয়সীদেরই দরকার উৎসব উপলক্ষে নতুন জামা জুতো। সীমান্তবর্তী চুয়াডাঙ্গার বাজারে প্রতি বছরই থাকে ভারতীয় পণ্যের দাপট, কিন্তু এবার দৃশ্যটা অনেকটাই ভিন্ন। বাজারে কমেছে ভারতীয় পণ্যের আধিপত্য, তবে ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় বাড়তি পোশাক সহ সব পণ্যের দাম। ইন্ডিয়ান পণ্য খুব একটা দেখছি না, পাকিস্তানিটা বেশি। আমরা সিটি থেকে যেভাবে কিনি, ঢাকা সিটিতে আমাদের চুয়াডাঙ্গাতে তুলনামূলক তার সাইডে বেশি হয়ে যাচ্ছে দামগুলো। বিক্রেতারা বলছেন ভারতীয় পোশাক প্রসাধনের চাহিদা ততটা নেই, বরং দেশীয় পণ্যে সাজানো হয়েছে পসরা। সবই আপনার এখন বাংলাদেশি মেড, পাকিস্তানি ড্রেসে করছে, এগুলো ফার্সি আছে, নাইরা আছে, গারারা আছে, সারারা আছে। গতবারের তুলনায় এইবার আমাদের ইন্ডিয়ান কাপড়ের চাহিদা কম। পণ্যের দাম স্বাভাবিক রাখতে আর ক্রেতাদের সাথে প্রতারণা বন্ধে নিয়মিত তদারকি চলছে দাবি সংশ্লিষ্টদের। বাংলাদেশি ড্রেস বলে পাকিস্তানি ড্রেস চালায় অথবা পাকিস্তানি এনে অতিরিক্ত দাম নেয়, আমরা এটা নিয়মিত মনিটরিং করছি। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতি বছরের মতো এবারও জমজমাট কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ কাপড়ের হাট। সাধ্যের মধ্যে হওয়ায় পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারা খুঁজে নিচ্ছেন পছন্দসই পোশাক। দর্শনার্থী থেকে এসেছি এখানে পাইকারি মাল কিনতে, অনেক রকমের আইটেম পাওয়া যায় ড্রেসগুলো, তাই এখানে আসা হয়। পণ্যভেদে কারোর ব্যবসা কম, কারোর বেশি, তবে বাকি দিনগুলোয় আরো বেশি বেচা কেনার সম্ভাবনা আছে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের বেচা কেনা গতবারের চাইতে মোটামুটি ভালো। কিছু খুচরা বিক্রি হচ্ছে, পাইকারি ঈদের পর থেকে আমাদের আবার শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দিয়ে নৈশকালীন ব্যাংকিং সুবিধা চালু করার তাগিদ দিয়েছেন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। জারিন অর্নি, যমুনা নিউজ। কাটছে না চামড়া খাতের সংকট, দীর্ঘ সময় ধরে চলা সমস্যার সুরাহা হয়নি। পরিবেশ সম্মত উপায়ে হচ্ছে না উৎপাদন, কঠিন বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। শ্রমমান নিয়েও আছে নানান প্রশ্ন। খাত সংশ্লিষ্টরা বলছেন সিইটিপি সক্রিয় না থাকায় পরিবেশ সম্মত উৎপাদন হচ্ছে না, এতে বড় হচ্ছে না রপ্তানি বাজার। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে দুরবস্থায় দ্বিতীয় রপ্তানি খাত। সম্ভাবনা থাকা সত্ত্বেও রপ্তানি বাণিজ্যে শক্ত জায়গা তৈরি করতে পারছে না চামড়া শিল্প। স্থানীয় উৎস থেকে কাঁচামালের যোগান নিশ্চিত হলেও কাটছে না দুর্দশা।
সাভারের হেমায়েতপুরে বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে চামড়া শিল্প নগরী, কিন্তু বাড়েনি অবকাঠামোর সক্ষমতা। দীর্ঘদিনেও সক্রিয় করা যায়নি বর্জ্য পরিশোধনাগার বা সিটিপি। এলডব্লিউজি সনদ না থাকায় বিশ্ববাজার হারাচ্ছে বাংলাদেশের চামড়া। আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা নিশ্চিত করার নানান প্রতিশ্রুতি দেয়া হয়, তবে কাজের কাজ কিছুই হয়নি। আমাদের প্রধান সংকট হলো যে আমাদের যে ওয়েস্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, এটার জন্যই আমরা কিন্তু এলডব্লিউজি সনদ পাচ্ছি না। আমরা প্রত্যেকটা ট্যানারি কিন্তু লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না পাওয়ার কারণে আজকে সেই নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে আমরা অর্ধেক মূল্যে আমরা আমাদের পণ্য সেল করছি। এটাতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চামড়া প্রস্তুত এবং তা থেকে পণ্য উৎপাদনে নানা প্রক্রিয়ায় দুর্বলতা স্পষ্ট। খোলা জায়গায় এখনো ফেলা হচ্ছে কঠিন বর্জ্য, এতে দূষিত হচ্ছে পরিবেশ। সবচেয়ে বেশি সমস্যা সেটা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের এই দুই জায়গায় যদি আমরা একটু আমাদেরকে সমাধান করে দেওয়া হয়, তাহলে চামড়া শিল্পের যে লক্ষ্যমাত্রা আমাদের 2030 সালে 5 বিলিয়নের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। একই তিমিরে রয়েছে রপ্তানি আয়। সক্ষমতায় টিকতে না পেরে এই খাতে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারছে না অনেক উদ্যোক্তা। আর্থিকভাবে আমরা কিন্তু 80% ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে, অথচ আমরা চেয়েছি যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে 4,000 কোটি টাকা যাতে আমরা ব্যবসা করতে পারি সেটা দেওয়ার জন্য এখানে 35% ডিউটি দিয়ে আপনার ইম্পোর্ট করে আপনার কেমিক্যালস দিয়ে এখানে এই প্রোডাকশন করা আপনার খুবই কঠিন। চামড়া খাতে নিয়োজিত শ্রমিকদের অধিকার নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। ন্যায্য বেতন ভাতা এবং পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করাও কঠিন। শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো তেমন কোনো ডেভেলপ করে নেই এবং এখান থেকে হাজারীবাগ থেকে যাওয়ার মধ্য দিয়ে শ্রমিকরা সেখানে খুবই কষ্ট করে। তো ইন্ডাস্ট্রি যদি ভালো থাকে তখন মালিকদের কিছু মানে অনিচ্ছা থাকলেও তখন কিন্তু তার সাথে রিলেটেড শ্রমিক কর্মচারীরা কিছু সুযোগ সুবিধা পায়। বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বাজারে বাংলাদেশের হিস্সা মাত্র 3 থেকে 4%। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চীনের সিচুয়ান প্রদেশের চেংদু পান্ডা ব্রিডিং সেন্টার বিশ্বব্যাপী পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। এখানে কালো সাদা জায়ান্ট পান্ডার পাশাপাশি দেখা যায় লাল পান্ডাও। সংরক্ষণ ও গবেষণার জন্য বিখ্যাত এই কেন্দ্র পান্ডাদের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করছে। প্রতি বছর হাজারো পর্যটক আসেন এই আশ্চর্য প্রাণীদের কাছ থেকে দেখার জন্য। চীন থেকে ফিরে আহমদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চীনের সিচুয়ান প্রদেশের চেংদু বিশ্বের অন্যতম বিখ্যাত শহর, যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণীর মেলবন্ধন ঘটে এক অনন্য পরিবেশে। এই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চেংদু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং, যা পরিচিত পান্ডাদের জন্য এক অভয়ারণ্য হিসেবে। এই কেন্দ্রটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল পান্ডাদের সংরক্ষণ ও গবেষণার জন্য। বর্তমানে এখানে 200টিরও বেশি পান্ডা রয়েছে, যাদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে বিশেষ বনায়ন। সাদা পান্ডার পাশাপাশি এখানে রয়েছে বিরল প্রজাতির লাল পান্ডা। নরম তুলতুলে লোম আর লালচে রঙের কারণে এদের বলা হয় ফায়ার ফক্স। এরা খুবই চঞ্চল এবং গাছে চড়তে ভালোবাসে। পান্ডাদের প্রিয় খাবার বাঁশ। এখানে আসতে পেরে আমার দারুণ ভালো লাগছে। আমরা স্কুলের বন্ধুরা সবাই মিলে এখানে এসেছি। সাদা পান্ডা দেখার সাথে সাথে লাল পান্ডাও দেখেছি আমরা। পান্ডার এই প্রজনন কেন্দ্রটি দেখে খুবই ভালো লেগেছে। আমি আমার পরিবার সহ এখানে এসেছি, আমার মেয়েকেও দেখিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন এই প্রাণীগুলোকে কাছ থেকে দেখতে। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্যই এটি এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে আসলে জানা যায় পান্ডার জীবন প্রণালীও। সিচুয়ানে আমাদের 3টিরও বেশি পান্ডা বেস রয়েছে, কিন্তু এটি সবচেয়ে বড়। শুধুমাত্র চীনে নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় পান্ডা বেস সেন্টার। পান্ডাদের 90% প্রজনন এখানেই হয়। এখানে 200-র বেশি পান্ডা রয়েছে। এই সেন্টার শুধু পর্যটকদের জন্যই নয়, বরং এখানে বিজ্ঞানীরা দিন রাত গবেষণা করেন পান্ডাদের জীবনযাত্রা নিয়ে। এদের খাদ্যাভ্যাস, প্রজনন এবং বন্য পরিবেশে পুনর্বাসনের প্রস্তুতি নিয়েও চলে নিরবিচ্ছিন্ন কাজ। একসময় পান্ডা ছিল বিলুপ্তির পথে, তবে চীনের চেংদু পান্ডা ব্রিডিং সেন্টারের ধারাবাহিক সংরক্ষণ প্রচেষ্টায় এখন তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। চেংদুর এই পান্ডা ব্রিডিং সেন্টার শুধু চীনের গর্ব নয়, বরং গোটা বিশ্বের জন্য এক শিক্ষণীয় উদাহরণ। পর্যটকরা বলছেন, প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি টিকিয়ে রাখার দায়িত্ব সকলের।
চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের এই পান্ডা বেস সেন্টারটিকে বলা হয় পৃথিবীর অন্যতম পান্ডা প্রজনন কেন্দ্র, যেখান থেকে আসলে দেখা যায় বিভিন্ন প্রজাতির পান্ডা, বিশেষ করে সাদা কালো পান্ডার পাশাপাশি এখানে মিলে বিরল প্রজাতির লাল পান্ডা, যেটি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, চেংদু, সিচুয়ান, চীন। সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে ঘটনা ঘটে। যাত্রীরা জানায় বাসটি মহাসড়কের রেডিও কলোনিতে পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন ব্যক্তি বাসে ওঠে। এরপর অস্ত্রের মুখে বাকিদের জিম্মি করে লুটে নেয় মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র। বাস সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে পালিয়ে যায় তারা। বাসে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিষয়টি তাদের সহপাঠীদের জানালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চালক, হেলপার ও কন্ডাক্টরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর মাত্রাহীন নৃশংসতায় আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা। আল জাজিরার সাংবাদিক সহ একই দিনে প্রাণহানির শিকার অন্তত ৬৫ জন। হামলা থেকে রেহাই পায়নি স্বেচ্ছাসেবী সংগঠনও। তেল আবিব স্বীকার করেছে দক্ষিণের রাফায় রেড ক্রসের হেডকোয়ার্টার্সে গুলি চালিয়েছে সেনারা। সোমবার রাত জুড়েই বোমাবর্ষণ হয়েছে উপত্যকার সব প্রান্তে। উত্তর গাজায় পরিবার সহ নিহত হয়েছে সালমা নামের ২ বছর এক শিশু। দক্ষিণে খান ইউনিসের হামাদ সিটিতে হামলা করা হয় আশ্রিতদের তাঁবুতে, মৃত্যু হয় ৩ জনের, শিশুসহ আহত হয় অনেকেই। উত্তরে বেইত লাহিয়াতেও ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারায় ৩ জন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে তেল আবিবের চলমান হামলায় এক সপ্তাহে প্রায় ৮০০ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। নতুন করে বাস্তুচ্যুত ১,২৪,০০০ মানুষ। অস্কার জয়ী তথ্যচিত্র নো আদার ল্যান্ডের সহ-পরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। সোমবার আটকের আগে গাজার পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার শিকার হন তিনি। এ ঘটনার পর হামদানের আর কোনো খোঁজ জানা যায়নি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও হামদানের সহযোগী ইউবল ইব্রাহিম। নো আদার ল্যান্ড তথ্যচিত্রের সহ-নির্মাতা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানিয়েছেন হামলায় মাথায় ও পেটে গুরুতর আঘাত পেয়েছেন হামদান। আরেক প্রত্যক্ষদর্শী জানান এদিন ফিলিস্তিনিদের পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিল হামদান, ইউবাল সহ বেশ কয়েকজন। এ সময় তাদের উপর পাথর ও লাঠি নিয়ে হামলা চালায় ১০ থেকে ১২ জন মুখোশধারী। ফিলিস্তিনিদের গাড়ি ভাঙচুরও করে। পরে হামদান সহ ৩ জনকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। হামদান ইউবাল নির্মিত ডকুমেন্টারিটি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্মোচন করেছে ইরান। ৬০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত ও ধ্বংস করতে সক্ষম এটি। হরমুজ প্রণালীর বাণিজ্য পথ নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষ রাষ্ট্রগুলোকে সতর্ক করার উদ্দেশ্য। আগেও এমন পদক্ষেপ নেওয়া হলেও নতুন মিসাইল সিস্টেম মোতায়েনকে ভালো চোখে দেখছেন না যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের, পাশাপাশি অনেক পারস্য উপসাগরীয় দেশও। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী, যা সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে। ইরানের দক্ষিণ উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উত্তর উপকূলের মধ্যে অবস্থিত প্রণালীটি দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি চলাচল করে যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ বহু শক্তিধর রাষ্ট্রের জাহাজ, যা পরিবহন করে বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেলের কমপক্ষে ২০%। ইরানের ভূ রাজনীতি, অর্থনীতি, সামরিক কৌশল ও রপ্তানি বাণিজ্যের মূল উৎস ধরা হয় হরমুজ প্রণালীকে। সম্প্রতি প্রণালীটির ৩টি মূল দ্বীপ আবু মুসা, গ্রেটার তুনব ও লেসার তুনবে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। ৬০০ কিলোমিটার সীমার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত ও ধ্বংসের সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি শত্রুর যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীকে টার্গেটে বসানো হয়েছে GPS প্রযুক্তির অ্যান্টিশিপ মিসাইল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে একচেটিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরানের এ পদক্ষেপ। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিও এক ধরনের সতর্ক সংকেত। ইরানের এমন পদক্ষেপকে যথারীতি ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ও মিত্ররা। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে তারা। উদ্বেগ জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি যমুনা নিউজের এই ঘন্টার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।